কবিতার পরবর্তী অংশ। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে কবি একজন নারী রূপে দেখেছেন, তাই কবি বললেন হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। ছায়াবৃতা, এই ছায়াবৃতা কথার অর্থ হলো ছায়া দ্বারা আবৃতা। আবৃতা স্ত্রীলিঙ্গ অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আফ্রিকা যেহেতু বড় বড় গাছের দ্বারা আবৃত ছিল এবং সেই সমস্ত গাছ ছায়া দান করত, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা, ঘোমটা সাধারণত গায়ে বধূরা দেয় তাদের মুখ ঢেকে রাখার জন্য। এখানে আফ্রিকাও যেন ঘোমটা দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, অর্থাৎ আফ্রিকায় ছায়া ঘন পরিবেশটাকে কবি ঘোমটার সঙ্গে তুলনা করেছেন। আর ঘোমটাকে কালো বলা হয়েছে কেন? না, যেহেতু গাছের ঘন ছায়া দ্বারা আফ্রিকায় একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাই কবি কালো ঘোমটা বলেছেন। সেই ছায়াবৃতা রহস্যময় আফ্রিকা তখনও সভ্য জগতের কাছে অপরিচিত ছিল, অর্থাৎ তখনও সভ্য মানুষের কাছে আফ্রিকা আবিষ্কৃত হয়নি। তাই কবি বলেছেন অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? না, আফ্রিকার মানব রূপ, অর্থাৎ আফ্রিকা যে কত প্রজাতির পশু ও পাখির আশ্রয়স্থল ছিল তা মানুষ জানত না, কারণ আগেই বলা হয়েছে আফ্রিকা মহাদেশটি সভ্য মানুষের কাছে অনেক পরে উন্মোচিত হয়েছিল। সভ্য মানুষের কাছে আফ্রিকা যেন একটা উপেক্ষার পাত্রী ছিল। তাই কবি বলেছেন উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল কথার অর্থ অস্বচ্ছ। যেহেতু আফ্রিকার প্রতি সভ্য জগতের মানুষের একটা উপেক্ষার দৃষ্টি ছিল, তাই কবি তাকে আবিল বলেছেন। কারণ দেখার পথে যখন উপেক্ষা এসে মিলিত হয়, তখন সেই দৃষ্টি আর স্বচ্ছ থাকে না, তা কলুষিত হয়ে যায়। তবে আফ্রিকার মানুষদের প্রতি তাদের অবজ্ঞা উপেক্ষার দৃষ্টি থাকলেও আফ্রিকার অফুরন্ত প্রাকৃতিক সম্পদের প্রতি ছিল তাদের একটা পৈশাচিক লোভ। তাই পরের লাইনে কবি বলেছেন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে। এলো ওরা, এখানে ইউরোপীয় বণিকদের কথা বলা হয়েছে। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল সাম্রাজ্য বিস্তার ও সম্পদের লোভে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। এই ইউরোপীয় শক্তির আফ্রিকায় পদার্পণ ঘটল। ওরা কিভাবে এলো? লোহার হাতকড়ি নিয়ে। এই স্তবকে কবি দাস প্রথার উল্লেখ করলেন। ইউরোপীয় বণিকরা এলো আফ্রিকার মানুষদের হাতকড়ি পরাতে, কৃতদাস বানাতে এবং সর্বোপরি তাদের সাম্রাজ্য বিস্তার করতে। কবি সেই ভয়ঙ্কর সাম্রাজ্যবাদীদের পরিচয় দিচ্ছেন এইভাবে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আমরা জানি আফ্রিকায় বাঘ, সিংহ, কুমিরের মতো বহু হিংস্র প্রাণীর বাস। কবি এখানে বললেন আফ্রিকায় বসবাসকারী নেকড়ের তীক্ষ্ণ নখের থেকেও এই সাম্রাজ্যবাদীদের নখ অনেক বেশি ধারালো। অর্থাৎ এই সাম্রাজ্যবাদীর দল আফ্রিকার পক্ষে অনেক বেশি ভয়ানক ছিল। মানুষ যে প্রকৃতির থেকেও সময়ে সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাই কবি এখানে দেখিয়েছেন। এই সাম্রাজ্যবাদীর দল লোহার হাতকড়ি নিয়ে এসেছিল মানুষ ধরার জন্য। তাই কবি বললেন এলো মানুষ ধরার দল। আমরা ইতিহাসের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখব আফ্রিকা থেকেই ইউরোপীয় বণিকরা প্রচুর দাস ব্যবসা করেছে।
ইউরোপীয়রা আফ্রিকা থেকে প্রচুর মানুষকে নিয়ে এসে কখনো ইউরোপ কখনো আমেরিকায় বিক্রি করত। ছবিতে দেখো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সেই মানুষ ধরার দল যারা লোহার হাতকড়ি নিয়ে এলো, যারা সাম্রাজ্যবাদীর দল, তারা নিজেদের সভ্যতার গর্ভে অন্ধ। তারা সভ্য সমাজের প্রতিভূ, তারা নিজেদেরকে শ্বেতাঙ্গ বলে, কিন্তু তারা তো অন্ধ। তাদের ন্যায় অন্যায় ভালো মন্দ বোধ নেই। কেমন ভাবে অন্ধ? না, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য বলা হয়েছে কেন? না, এখানে এত বেশি, মানে আফ্রিকায় এত বেশি গাছপালা যে সূর্য প্রবেশ করতে পারে না। আফ্রিকার সূর্যহারা বৃহৎ অরণ্যের থেকেও এই শ্বেতাঙ্গরা সভ্যতার গর্ভে অনেক বেশি অন্ধ। এরপরে বলা হয়েছে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ, বর্বর কথার অর্থ অসভ্য, অর্থাৎ এই সাম্রাজ্যবাদীরা শিক্ষা দীক্ষা সংস্কৃতির দিক দিয়ে সভ্য সমাজের প্রতিভূ হলেও তাদের ভেতরের লোভ ছিল কিন্তু অসভ্যের মতো। তাই কবি বলেছেন, এই সভ্য মানুষের দল সভ্যতার গর্বে মত্ত হয়ে তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আফ্রিকার সৌন্দর্যকে লাঞ্ছিত করল, তার প্রাকৃতিক সম্পদ হরণ করল, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করল মানে তারা তাদের স্বরূপটাকে প্রকাশ করল। নির্লজ্জ অমানুষতা অর্থাৎ জঘন্য অমানবিকতার মধ্য দিয়ে, অর্থাৎ তারা তাদের আচরণের মধ্য দিয়ে চূড়ান্ত অমানবিকতার প্রকাশ ঘটাল। তাহলে আমরা কি দেখছি? না, সভ্যতাভিমানী ইউরোপের দেশগুলি তাদের ব্যক্তিগত ও রাষ্ট্রিক স্বার্থ ও সমৃদ্ধির প্রয়োজনে সীমাহীন লোভের তাড়না এদেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে এবং আফ্রিকার জনগোষ্ঠীকে শ্রম হিসাবে ব্যবহার করে, আর তার জন্য তারা অমানবিক হিংস্রতার আশ্রয় নেয়। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে। প্রথমে সাম্রাজ্যবাদী ইউরোপীয় বণিকের দল আফ্রিকার সাম্রাজ্য স্থাপন করল, তারপর শুরু করলো তাদের অত্যাচার। সেই অত্যাচারে আফ্রিকার নীরবে কেঁদেছে, আর সেই কান্না যেন অরণ্যের মধ্যে বাষ্প হয়ে উড়ে গেছে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। পঙ্কিল মানে কর্দমাক্ত, পঙ্কিল হলো ধুলি, ধুলোর সঙ্গে জল মিশলে সেটা কর্দমাক্ত হয়। এখানে ধুলো, পঙ্কিল বা কর্দমাক্ত হচ্ছে আফ্রিকার মানুষদের রক্ত আর অশ্রু অর্থাৎ চোখের জল মিশে। এর থেকে বোঝা যায় আফ্রিকার মানুষদের উপরে কতটা অত্যাচার করা হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, প্রধানত ইউরোপ থেকে আগত সভ্য ঔপনিবেশিকদের দল কোনো কারণ ছাড়াই নির্মম অত্যাচার করেছিল আফ্রিকার অধিবাসীদের ওপর। প্রচন্ড দুঃখ কষ্টের মানুষ যখন কান্নার আর্তনাদ ভুলে যায়, কিন্তু নীরবে জল বর্ষিত হতে থাকে, তখন ক্রন্দন অর্থাৎ কান্না যেন বাক রুদ্ধ হয়ে যায়। এই বিভৎস অত্যাচার ও মানুষ খুনের সাক্ষী থাকে আফ্রিকা। অত্যাচারী মানুষদের লাঠিতে মানুষের সব দেহ পরিণত হয় কাদার পিণ্ডে। সময় চলে যায়, কিন্তু ইতিহাসে তার চিরকালীন চিহ্ন থেকে যায়। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যুরা পায়ে এক ধরনের জুতো পরে,
তাতে কাঁটা লাগানো থাকে যাতে তারা পিছলে না পড়ে, তাই তাদের পায়ে কাঁটা মারা জুতো। এই কাঁটা মারা জুতো দিয়ে একসময় সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হতো। এই কাঁটা মারা জুতোর তলায় বিভৎস পিণ্ড, একটু আগে বলা হয়েছে ধুলো ভয়ঙ্কর কাদার পিণ্ডে পরিণত হয়েছে, আর তাদের জুতোর তলায় লেগে আছে সেই কাদার পিণ্ড। অর্থাৎ সাধারণ মানুষের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কাহিনী কিন্তু পদচিহ্ন বা পায়ের ছাপের মধ্যে লেগে রয়েছে যারা ইউরোপ থেকে এসেছিল তাদের পায়ে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। আফ্রিকার এই অপমানিত বা লাঞ্ছিত হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসে এরা যেন চিরকালের মতো একটা চিহ্ন দিয়ে গেল, যা কখনোই ভুলবার না। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবি কিন্তু এইটুকু অংশের মধ্যে বোঝাতে চেয়েছেন যে আফ্রিকার ওপর যখন অত্যাচার চলছে, আফ্রিকা রক্তাক্ত হচ্ছে, তখন সেই সাম্রাজ্যবাদীদের দেশেই অর্থাৎ ইউরোপে, যাকে সমুদ্র পাড়ের দেশ বলা হয়েছে কবিতায়, সেই ইউরোপ মহাদেশে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ বোঝাচ্ছে তারা কতটা ধর্মপ্রাণ। তাই মন্দিরে মন্দিরে ঘণ্টা বাজছিল সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ সেখানে দেবতার আরাধনা চলছিল। শিশুরা খেলছিল মায়ের কোলে। রাজ্যবাদীদের দেশে শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলা করছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ যখন আফ্রিকা মহাদেশ ও তার অধিবাসীরা রক্তাক্ত ও অত্যাচারিত হচ্ছিল, সেই সময় সভ্য মানুষদের দেশে ছিল সম্পূর্ণ অন্য চিত্র। সমুদ্র পাড়ের দেশগুলোতে সেই মানুষেরা যারা এক হাতে বর্বরোচিত অত্যাচার করছিল, অন্য হাতে তারাই প্রতিদিন দয়াময় ঈশ্বরের আরাধনা করছিল। যেখানে একটা মহাদেশের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছিল, সেখানে তাদের নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্ম মায়ের মায়া মমতায় বেড়ে উঠছিল। যেখানে একদিকে তাদের কুৎসিত লোভ মানুষ স্বীকার করছিল, সেখানে অন্যদিকে তাদের দেশে কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠছিল। অর্থাৎ একদিকে সুন্দরের পূজা আর অন্যদিকে কদর্যতার বহিঃপ্রকাশ, এই দুই বিপরীত চিত্র তুলে ধরে কবি আফ্রিকার শোষিত অসহায় মানুষদের প্রতি সমবেদনায় সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তির্যক বাণ নিক্ষেপ করেছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। আজ বলতে কবি তার সমসাময়িক কালের কথা বলেছেন, অর্থাৎ যে সময়ে তিনি কবিতাটা লিখছেন। আর পশ্চিম দিগন্ত বলতে সেই ইউরোপীয় মহাদেশের কথা বলা হয়েছে। প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা, যখন ঝঞ্ঝা বাতাসে মানে দমকা হাওয়ায় রুদ্ধশ্বাস, তখন গুপ্ত গহ্বর থেকে মানে গোপন কোন গর্ত থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ পশুরূপী লোভী সাম্রাজ্যবাদী পিশাচের দল বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করলো দিনের অন্তিম কাল, অর্থাৎ অশুভ শক্তির বহিঃপ্রকাশের মধ্য দিয়ে দিনের অবসান ঘটল। অর্থাৎ কবি পশ্চিমী দেশগুলোর সাম্রাজ্য বিস্তারের জন্য যে দানবিক লোভ তার প্রতি এখানে কটাক্ষ করেছেন। এখানে লক্ষ্য করার বিষয়, সন্ধ্যাবেলার বাতাস সাধারণত আরামদায়ক হয়, কিন্তু কবি এখানে সন্ধ্যাবেলার পরিবেশটাকে রচনা করছেন এইভাবে: প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ
সন্ধ্যাকাল প্রচন্ড দমকা বা ঝোড়ো বাতাসে শ্বাস নিতে পারছে না। এরকম একটা অস্থির দম বন্ধ করা পরিবেশ কবি রচনা করলেন পশুরূপী মানুষদের আগমনের বার্তা হিসাবে, অর্থাৎ অশুভ শক্তির আবির্ভাবের কারণ হিসাবে। তাই কবি পরের লাইনে বললেন, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, যেন কোনো গোপন গহ্বরে তারা লুকিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে তারা অশুভ ধ্বনির মধ্য দিয়ে, অর্থাৎ তাদের অমানবিক কার্যকলাপের মধ্য দিয়ে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। দিন হলো এখানে শুভ শক্তি, অর্থাৎ অশুভ শক্তির কাছে শুভ শক্তি হার মানতে বাধ্য হলো। কবি এখানে সন্ধ্যাকালটাকে কেন বেছে নিলেন? না, সন্ধ্যার পরেই নেমে আসবে ঘোর অন্ধকার, আর গাঢ় অন্ধকার মানেই এখানে অশুভ শক্তির বিস্তার, অর্থাৎ অশুভ শক্তির আবির্ভাব ঘটলো, শুভ শক্তির পরাজয় হলো এবং অশুভ শক্তি তার রুদ্র রূপে আত্মপ্রকাশ করল। তাই এখানে বলা হয়েছে, অনেক দিন কেটে গেছে, দিন গড়িয়ে সন্ধ্যা এসে পৌঁছেছে, কিন্তু আজও মানুষের লোভের নিরসন হয়নি। আজও তাদের ঔপনিবেশিক সত্তার মৃত্যু হয়নি। যারা এতদিন লুকিয়েছিল তারাও আবার গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। তারা আবার তাদের অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। একটা যুগের অবসান ও প্রারম্ভের মধ্যকার সময়কে যুগান্তর বলা হয়। দিন ফুরিয়ে রাত আসে, এর মাঝে থাকে সন্ধ্যা। তাই কবি এই সন্ধ্যাকালকেই যুগান্তরের উপমা দিয়েছেন। কবি অনুমান করেছেন যে এই অন্ধকার যুগ শেষ হবে এবং নতুন যুগ শুরু হবে। তাই কবি অন্ধকার যুগের শেষ কামনা করে হিংস্র প্রলাপকে উপেক্ষা করে সকল মানুষদের ওই মান হারা, অর্থাৎ মান হারিয়েছেন যিনি, সেই মানবী অর্থাৎ আফ্রিকার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। কবি বলেছেন ক্ষমা চাইতে। হিংস্র প্রলাপ মানে এখানে নিষ্ঠুর অর্থহীন উক্তি। আমরা জানি মানব জীবনের পরম ধর্ম ক্ষমা। সভ্য পৃথিবী আফ্রিকাকে যেভাবে রক্তাক্ত করেছে, তার জন্য সকল মানুষের উচিত আফ্রিকা ও তার মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা করা। কবির ইচ্ছা এই ক্ষমাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এভাবে কবি বিশ্ব মানবের দুঃখকে আপনারই অর্থাৎ নিজের দুঃখ রূপে গ্রহণ করেছেন। কোথায় ইথিওপিয়া, কোথায় স্পেন আর কোথায় চীন, তবু এসবের জন্য কবির বেদনাবোধ আমাদের বিচলিত করে। কবি মানব ইতিহাসের মূলে যে কল্যাণের শক্তি কাজ করছে সে কথা মনে রেখে কল্যাণের পক্ষে সমস্ত কর্মকে, চেষ্টাকে প্রয়োগ করতে চেয়েছেন। সর্বজীবে মঙ্গল চিন্তা ভারতবর্ষের ঐতিহ্য। এই মঙ্গল চিন্তাই কবির মতে ভারতবর্ষকে সর্বজাতির শ্রদ্ধার আসনে বসিয়েছে। কবিতাটির আলোচনা এখানেই শেষ হলো। পরে আমি এই কবিতা থেকে কিছু প্রশ্ন গ্রুপে পাঠিয়ে দেব।